এবার আমরা দেখব যে কিভাবে একটা ডাবল ডিমেনশনাল ম্যাট্রিক্সের যদি আমরা সাম বের করতে চাই সেই অ্যালগোর আমি টাইম অ্যানালিসিস করে দেখব যে কতটা টাইম লাগে। এটা একটা সিম্পল ব্যাপার। এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক টাইম অ্যানালিসিস হবে, ওটা পুরো লিনিয়ার হবে না। আচ্ছা, এখানে দেখো সাম অফ ডিডিএ বলে আমি একটা ফাংশন নিয়েছি। ফাংশনের মধ্যে একটা ডাবল ডিমেনশনাল অ্যারে আছে যার নাম এ, আর তার ডিমেনশন হচ্ছে এন, 3/3, 4/4 বা n/n, যেরকম ভাবে তুমি নিতে চাও। ফার্স্টেই দেখো ইন্ট সাম ইকুয়াল টু 0, মানে একটা কি হলো, অ্যাসাইনমেন্ট হলো। তাহলে কি চলে গেল এখানে, কস্ট 1, টাইমও কত 1, একটাই টাইম লাগলো। এরপর দেখো ফার্স্টে দেখো এই ফর লুপটা কতবার চলবে, আমরা কি জেনে এসছি ওটা কতবার চলবে না n+1 টাইমস চলবে, তাই না? এবং যতবার মানে n+1 টাইমস তো চললো, এবং যতবার চললো তো চললো তার সাথে এই সেকেন্ড ফর লুপটাও চলবে। তাহলে আমরা কি করব, আগে এই সেকেন্ড ফর লুপটার কাজটা করে নেবো, কাজটা করে নিয়ে এইটাই আসছি, এই ছোট্ট ফর লুপটার। এই ছোট্ট ফর লুপটার কি হচ্ছে গল্পটা, ছোট্ট ফর লুপটার ব্যাপারটা হচ্ছে ও n টাইমস এই সামের কাজটা করবে। n টাইমস যদি ও এই সামের কাজটা করে, সাম করতে তোমার কতবার লাগে, তোমার কত টাইম লাগে, 2 ইউনিট, কারণ একটা যোগ হবে আর একটা ওখানে অ্যাসাইনমেন্ট হবে, 2 ইউনিট টাইম লাগলো। সেইটা কতবার কাজ হচ্ছে না n টাইমস কাজ হচ্ছে, হলো। এখানে তোমার এইটা করতে কতটা টাইম লাগছে, এই তোমার ফর লুপটা চালাতে কতটা টাইম লাগছে, খুব বেশি হলে তোমার টাইম লাগছে হচ্ছে 2 ইউনিট, কারণ একটা এখানে কম্প্যারিজন হচ্ছে আর একটা লজিক্যাল চেকিং হচ্ছে আর এখানে একটা ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে 2 ইউনিট টাইম লাগছে এইটাও করতে। আর তোমার কতবার চলছে, n+1 টাইমস, হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি আসছে, এই ফর লুপটাও, বাইরের ফর লুপটা কতবার চলছে, সেটাও চলছে 2 কস্টে আর n+1 টাইমস। তোমরা চাইলে এই n+1 জিনিসটা বাদ দিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, কারণ এই n এর ভ্যালুটা এতই বেশি হবে, তারপর আর ওর ভ্যালুটা, ওই +1 এর ভ্যালুটা অতটা ম্যাটার করে না, মানে চাইলে রাখতে পারো, না চাইলে কিছু যায় আসে না। তারপর রিটার্ন সাম হবে, তার কত কস্ট 1, কতবার চলছে 1 টাইম। এবার দেখা যাক টোটাল কতটা টাইম লাগলো। এইখানে দেখো ফার্স্ট আমার 1 ইউনিট টাইম লেগেছিল আর একবারই চলেছিল, সেই জন্য 1। এইবার আমরা এই ভিতর থেকে, ইনার লুপ থেকে কাজটা বাইরের দিকে যাব। ফার্স্টে আমার কতটা টাইম লাগছে দেখো, 2n ইউনিট, রাইট, 2 × n, 2n, শুধু এইটার জন্য n টাইমস চলেছিল এইটার জন্য। আর 2 ইউনিট কোথায় টাইম লেগেছিল, এই দুটোর জন্য, ও একবার চেকিং করছিল আর একবার ইনক্রিমেন্ট করাচ্ছিল, সেইটা কতবার চলেছিল, 2n+1 টাইমস এর জন্য, তাই না, এইটা চলেছিল। এইবার দেখো এই যে মানে ইনার লুপের কাজটা, সেটা কি একবার হয়েই থেমে গেছে, এটা তো একবারের গল্প, যে ও n টাইমস চললো, 2 ইউনিট করে টাইম লাগালো, বাস হয়ে গেল। সে এই ইনার লুপটা কি সত্যি একবার চলেছে, একবার তো চলেনি, কতবার চলেছে, যতবার এই আউটার ফর লুপটা একবার করে ইটারেশন করিয়েছে। তার মানে কি হয়ে যাচ্ছে, আমি মাল্টিপ্লাই করে দেবো আউটার লুপের টাইম দিয়ে, কারণ ও n+1 বার যদি চলে থাকে, আমার ইনার লুপটাও n+1 বারকেই ঘুরিয়েছে, তাই তো। তো সেই জন্য আমরা কি করছি, এইটাকে হোল ইনটু করছি কি দিয়ে, এর টাইম টেকেনটা দিয়ে, 2 × n+1 দিয়ে, এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। ভালো করে বুঝো কেন করছি, আমরা যখনই ধরো কোনো ফর লুপ কতবার চলেছে দেখতে চাই, সেটা কি করে দেখি, এর এইখানে এক্সট্রিম বা আপার বাউন্ড কতটা আছে আর এর আপার বাউন্ডটাকে ইনটু করে দিই, কারণ দুটোই চলছে, প্রত্যেকবার i এর ভ্যালু বাড়ছে আর এ n টাইমস করে চলছে। তেমনি হচ্ছে কি, আমার এই সেকেন্ড ফর লুপটা যদি একবার n টাইমস চলে, তাহলে আমার কস্ট হচ্ছে 2 ইউনিট × n+1। কিন্তু এই ভিতরের ফর লুপটা একবার চলেনি, কতবার চলেছে, n বার চলেছে, সেই জন্য আমরা কি করছি, তার কস্টটা, ওই বাইরের যে লুপটা চালানোর কস্ট, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। ওকে, তো এই হয়ে যাচ্ছে ব্যাপার। সেই জন্যই আমরা দেখো এইখানে ভেতরের যা কস্টটা ছিল, ভেতরে ফর লুপটা চালাতে যা কস্ট ছিল, সেটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি আউটার ফর লুপটার কস্ট দিয়ে। ওকে, +1। এবার আমরা
পাতি কাজটা করতে শুরু করব। 1 + 1, এটাকে আমি 2 করে দিচ্ছি, বাইরে এই পাশে একটা 1 ছিল। 2 + 2n প্লাস, এইবার দেখো 2n + 2, এটাই ভিতরের কাজটা হয়ে গেল। 2n এখানে ছিল, 2 × n এখানে হলো, আর +2। এবার সাথে ইন্টু করে দেব, এইটাও ভেতর, 2টাকে ভেতরে ঢুকিয়ে দেবো, 2n + 2। ওকে, কাজ অনেকটা ইজি হয়ে গেছে। আরেকটা মাল্টিপ্লিকেশন হলেই কাজটা শেষ হয়ে যাবে। কিরকম দাঁড়াচ্ছে? প্লাস, এবার দেখো 2n + 2n কত হয়? 4n + 2, আর এটাও হয়ে যাচ্ছে 2n + 2। তোমরা চাইলে 2 এখান থেকে কমন নিয়ে নিতে পারো, বেটার অপশন। দেখা যাক কত হয়। 2, এবার দেখো 2n × 4n, তার মানে কত হয়? 8n² + 4n প্লাস 2 দিয়ে করে দিচ্ছি 8n + 4। বাস, এবার জাস্ট যোগগুলো করে দেবো। কোথায় কোথায় যোগ হবে? এটা হয়ে যাচ্ছে 6 + 6, এখানে 4 + 8 তোমার হয়ে যাচ্ছে 12n, আর এখানে হয়ে যাচ্ছে 8n²। মধ্যে কথা হলো 8n², 12n + 6। আমি যদি এই অ্যালগরিদমটার বা এই কোডটার কোন একটা ম্যাথমেটিক্যাল ফাংশন হিসেবে লিখতে চাই এই কোডটাকে, তাহলে তার এক্সপ্রেশনটা আসবে 8n² + 12n + 6। এরপর আমরা দেখবো যে এর এগেনস্টে আমরা কি করে বের করতে পারি যে হাইয়েস্ট কত টাইম লাগবে বা লোয়েস্ট কত টাইম লাগবে, এরপর আমরা দেখবো। তার জন্য অ্যাসিম্পটোটিক নোটেশন আছে। কিন্তু আমরা এইভাবে কি করতে পারি, ওর টাইমটা বা ওকে এই অ্যালগরিদমটাকে কোনো একটা পলিনোমিয়ালে এক্সপ্রেস করতে পারি। ওকে, এবং জেনে রাখবে যখনই দুখানা ফর লুপ থাকবে তখনই n² ব্যাপারটা আসবেই, এটা রুল। যদি একটা ফর লুপ থাকে তাহলে সেই an + b ফরম্যাটে আসবে, আর যদি দুটো ফর লুপ থাকে তাহলে তুমি বুঝতেই পারবে সেটা আসবে an² বা x² লিখতে পারো, ইটস আপ টু ইউ। an² + bn + c ফরম্যাটে আসে। এইটা হয়ে যাচ্ছে ও জেনারেল ফরম্যাট, কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হিসেবে চলে আসে। এবার চলে আসি অ্যাসিম্পটোটিক নোটেশন কাকে বলে। অ্যাসিম্পটোটিক নোটেশন আর কিছুই নয়, আমরা যে কোনো অ্যালগরিদম বা কোডের উপর বেস করে তাকে একটা পলিনোমিয়ালে এক্সপ্রেস করলাম, সেইটার উপরে কিছু কন্ডিশন ইউজ করে আমরা চেক করে দেখবো যে সব থেকে বেশি কতটা টাইম নেবে সেই অ্যালগরিদমটা প্রপারলি পারফর্ম করতে, বা সব থেকে কম কতটা টাইমে তাকে পারফর্ম করাতে পারি, বা অ্যাভারেজ কন্ডিশনে যদি সেটা চলে তাহলে তার কতটা টাইম লাগবে। মানে আমরা শুধু অ্যানালিসিস করছি, এটা কিন্তু এমন নয় যে ওই টাইমটার মধ্যেই হয়ে যাবে। ওটা এমন একটা রেঞ্জ স্পেসিফাই করে দেয়, আমরা যখন কাজটাও করবো অ্যাসিম্পটোটিক নোটেশন ইউজ করে আমরা একটা রেঞ্জ স্পেসিফাই করে দিতে পারি যার মধ্যে ওটা অ্যালগরিদমটা তার মধ্যে পারফর্ম করে যাবে। তার জন্য বেস্ট কেস দিয়ে দিতে পারি, অ্যাভারেজ কেস দিয়ে দিতে পারি, আর ওয়ার্স্ট কেস। এইগুলো সমস্ত কিছুই কিন্তু কি হয়ে যাচ্ছে, একটা একটা অ্যানালিসিসের উপর বেস করে আসে। আমরা একটা টাইম বাউন্ড দিয়ে দিচ্ছি জাস্ট। ওকে, এখানে বলছে asymptotic analysis of an algorithm refers to the defining the mathematical foundation of its runtime performance. Using asymptotic analysis, we can very well conclude the best case, average case, and the worst case scenario of an algorithm. Pati Katha, it's a way to express the time complexity of an algorithm. As we want to calculate the time complexity things, we need some notation to express, তাই না? আমাদের কিছু নোটেশন দরকার হয় যার সাহায্যে আমরা বলে দিই এটা বেস্ট কেস, এটা অ্যাভারেজ, এটা ওয়ার্স্ট কেস। তো সেই 3 ধরনের নোটেশন বা 3 ধরনের টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস আমি এখানে পেয়ে যাব। সেটা হয়ে যাচ্ছে কি, প্রথমটা হচ্ছে বেস্ট কেস, মিনিমাম টাইম রিকোয়ার্ড ফর আ প্রপার এক্সিকিউশন অফ আ প্রোগ্রাম অর অ্যালগরিদম। সব থেকে কম টাইমে আমার প্রোগ্রাম কত টাইমে কাজটা করে নিতে পারে। এরপর চলে আসছে অ্যাভারেজ কেস, অ্যাভারেজ কতটা টাইমে, অন অ্যান অ্যাভারেজ বেসিক্যালি কতটা টাইমে আমি একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে পারে। আর ওয়ার্স্ট কেস কি বলে, সব থেকে বেশি কতটা টাইম লাগে, মানে বেশি তো টাইম লাগছে কিন্তু সব থেকে বেশি, তার থেকে বাইরে কখনো যাবে না, টাইম লাগবে আমার প্রোগ্রাম এক্সিকিউট করতে, যাকে বলা হয় ওয়ার্স্ট কেস। এবার এটা জেনে রাখো যে আমার বেস্ট কেস বা অ্যাভারেজ কেস রাদার জানতে হয় না, খুব
তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি করবে, কারণ মেশিন ফাস্ট হলে আমার প্রোগ্রাম তাড়াতাড়ি রান করবে, কিন্তু সেটা আমার হেডেক নয়। হেডেক কে দেবে? আমার ওয়ার্স্ট কেস হেডেক দেবে, যে সব থেকে বেশি বাবা তুই কতটা টাইম নিবি। তো আমরা ওই জন্য যখনই কোনো অ্যালগরিদমের কাজ করি সব সময় দেখবে নোটেশনটা লাগাই বিগ ও নোটেশন, একটা বড় করে ও লিখি, তারপর এন লিখি বা লগ এন লিখি। মানে আমরা সবসময় ইন প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা ওয়ার্স্ট কেস অ্যানালিসিসটা করি, বেস্ট আর অ্যাভারেজটা ছেড়ে দিই। এখানে যেটা কাজে লাগে সেটা হচ্ছে বিগ ও নোটেশন, এই যে দেখো বড় হাতের ও লিখেছি। বেস্ট কেস হচ্ছে ওমেগা নোটেশন, আর অ্যাভারেজ কেস হচ্ছে থেটা নোটেশন। সেই থেটা লিখে আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব।